আজকের ক্লাসে আলোচনা করব WBSLST এর সেট 1। প্রথম প্রশ্ন কি আছে দেখো। আচ্ছা, প্রথম প্রশ্ন বলছে নিম্নের যে উদাহরণটি বিপর্যয়ের উদাহরণ, অর্থাৎ ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। আজি থেকে আইজ, স্কুল থেকে স্কুল, পিশাচ থেকে পিচাস, মুক্তা থেকে মুকুতা। উত্তর করার চেষ্টা করো। দেখো সঠিক উত্তর কি হবে? পিশাচ থেকে পিচাস। সঠিক উত্তর পিশাচ থেকে পিচাস। এই ধ্বনি বিপর্যয়টা কি হয়? শুধুমাত্র ধ্বনির স্থানান্তর ঘটে। এই ধ্বনি পরিবর্তনের রীতিটাতে ধ্বনির আগমনও ঘটে না, রূপান্তরও ঘটে না, লোপও ঘটে না, শুধুমাত্র স্থানান্তর ঘটে। আচ্ছা, প্রথম যে উদাহরণটা ছিল সেটা কিসের উদাহরণ? সেটা হচ্ছে ওপি নিহিতির উদাহরণ। ওপি নিহিতি। আর স্কুল থেকে স্কুল, এটা হচ্ছে আদি স্বরাগম। হ্রস্বের আগমন ঘটেছে আদিতে, তাই এটা হচ্ছে আদি স্বরাগম। আদি স্বরাগম। আর মুক্তা থেকে মুকুতা, এটা হচ্ছে মধ্য স্বরাগম। মধ্যে হ্রস্বর আগমন ঘটেছে, মধ্য স্বরাগম বা মধ্য স্বরাগম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ। স্বরভক্তি বা বিপ্রকর্ষ। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে দেখো। বলছে অমিয়া বিয়ের পর যেখানে চলে যাবে, আমেরিকা, লন্ডন, ইংল্যান্ড, কানাডা। এখানে সঠিক উত্তর হচ্ছে কানাডা। এটা আমরা ধীরেনকে বলতে শুনি, অর্থাৎ ধীরেনের বর্ণনা অনুযায়ী অমিয়া কানাডায় চলে যাবে। এটা কোনি থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন কী আছে দেখো। অমিয় চক্রবর্তীর ঘর কবিতাটি নিম্নের যে কাব্যগ্রন্থের অন্তর্গত? খসড়া, এক মুঠো, পালাবদল, ঘরে ফেরার দিন। দেখো কোনটা সঠিক উত্তর হবে এটার। আচ্ছা, ঘর কবিতাটি নেওয়া হয়েছে খসড়া কাব্যগ্রন্থ থেকে। সঠিক উত্তর তাহলে খসড়া। আচ্ছা, এই খসড়া কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়
1938-এ 1938 এটা ছিল অমিয় চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থ। আচ্ছা দেখো পরের প্রশ্ন কি আছে। আচ্ছা 4 নম্বর প্রশ্ন হচ্ছে প্রতি ... বছর অন্তর মানুষের দেহে এই জীবকোষগুলি পরিবর্তন হয়। আচ্ছা এটা নেওয়া হয়েছে তোমার মানুষের ধর্ম রচনাংশ থেকে। তাহলে এই শূন্যস্থানে সঠিক কোন উত্তরটা হবে? 7, 8, 9, 11। এর সঠিক উত্তর হচ্ছে 7, অর্থাৎ 7 বছর অন্তর মানুষের দেহে জীবকোষগুলির পরিবর্তন ঘটে। এই মানুষের ধর্ম প্রবন্ধ গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1933-এ। আর এটা কি ধরনের প্রবন্ধ গ্রন্থ ছিল? এটা ছিল তোমার শিক্ষা, ধর্ম ও দর্শন বিষয়ক প্রবন্ধ গ্রন্থ। আচ্ছা 5 নম্বর প্রশ্ন দেখো এবার। আদি মধ্যযুগের সাহিত্যিক নিদর্শনটি হল অন্নদামঙ্গল, কালিকামঙ্গল, সাধকরঞ্জন, শ্রীকৃষ্ণ কীর্তন। এটার সঠিক উত্তর কী হবে? আচ্ছা এটার সঠিক উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন। এই অন্নদামঙ্গলটা ছিল রায়গুণাকার ভারতচন্দ্র রায়ের। ভারতচন্দ্র রায়। আর কালিকামঙ্গলটা ছিল রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেন। আর সাধকরঞ্জনটা হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্য। আচ্ছা 6 নম্বর প্রশ্ন দেখো। বলছে হিমালয় দর্শন প্রবন্ধের লেখিকা ঢেকি শাকের কথা যে পত্রিকায় পড়েছিলেন? বসুমতী, মহিলা, হরকড়া, ক ও খ উভয়। সঠিক উত্তরটা কি? এটার সঠিক উত্তর হবে মহিলা পত্রিকা। মহিলা পত্রিকা। আর এই বসুমতী পত্রিকাটার কথা আমরা কোন প্রবন্ধে পাই? এটা পাই সৈয়দ মুজতবা আলীর নব নব সৃষ্টি প্রবন্ধে। নব নব সৃষ্টি।
আর হরকড়াটা কোথায় পাই? হরকড়াটা পাই সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পালামৌতে। পালামৌতে। আচ্ছা 7 নম্বর প্রশ্ন কী আছে দেখো। বলছে দুটি সমবর্ণের একটি পরিবর্তন হলে তাকে বলে সমীভবন, ব্যঞ্জন বিচ্যুতি, বিষমীভবন, ব্যঞ্জন বিকৃতি। আচ্ছা কোনোটি নয়, এটা সমীভবন, ব্যঞ্জন বিচ্যুতি, বিষমীভবন, ব্যঞ্জন বিকৃতি। দেখো উত্তর করো। এটার সঠিক উত্তর হবে বিষমীভবন। এখানে দেখো বলেছে দুটি সমবর্ণের একটি পরিবর্তন হলে, একটি পরিবর্তন হলে তাকে বিষমীভবন বলে। বিষয়টা দেখো, শরীর থেকে শরীর, আবার লাল থেকে নাল, এখানে র এবং র সমবর্ণ, এরা পরিবর্তন হয়ে কি হয়েছে দেখো, একটা ল হয়ে গেছে, এই রটা ল হয়ে গেছে। একইভাবে ল ল সমবর্ণ পরিবর্তন হয়ে লটা হয়ে গেছে ন। আর এই বিষমীভবনটা হচ্ছে সমীভবনের বিপরীত প্রক্রিয়া। সমীভবনে কি হয়, সমীভবনে তোমার বিষমবর্ণ পরিবর্তন হয়ে সমবর্ণে পরিণত হয়। একটা উদাহরণ দেখো, তর্ক থেকে তক্ক, এটা বিশ্লেষণ করলে দেখো র পাচ্ছি প্রথমে, তারপরে ক পাচ্ছি। এই র আর ক অসমবর্ণ বা বিষমবর্ণ, এরা পরিবর্তন হয়ে দেখো ক এবং ক হয়ে গেছে, এই রটা পরিবর্তন হয়ে সমবর্ণে পরিণত হয়েছে। তাহলে সমীভবনের ক্ষেত্রে হয় অসমবর্ণ সমবর্ণে, আর বিষমবর্ণের ক্ষেত্রে হয় সমবর্ণ অসমবর্ণে। আচ্ছা পরের প্রশ্নটা কী আছে দেখো। কুইল কোন কলমের ইংরাজি নাম? পালকের কলম, খাগের, বাঁশের, কাঠের। এই প্রশ্নটা নেওয়া হয়েছে হারিয়ে যাওয়া কালিকলম থেকে। আচ্ছা কুইলের ইংরেজি নামটা কী ছিল তাহলে? এটা ছিল পালকের কলম, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক, পালকের কলম। হারিয়ে যাওয়া কালিকলম হচ্ছে শ্রীপান্থের লেখা, শ্রীপান্থের লেখা। এই শ্রীপান্থের ছদ্মনাম ছিল নিখিল সরকার। আচ্ছা সরি ভুল বললাম, এই শ্রীপান্থটাই হচ্ছে তার ছদ্মনাম, আর প্রকৃত নাম ছিল নিখিল সরকার, নিখিল সরকার। আচ্ছা পরের প্রশ্নটা কী আছে দেখো। এখানে বলছে বৃন্দাবন দাস রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত, শ্রী চৈতন্য ভাগবত, গোবিন্দ লীলামৃত, কোনোটিই নয়।
তাহলে 9 নম্বর প্রশ্নটা কি বললো? বৃন্দাবন দাস রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী চৈতন্য ভাগবত, গোবিন্দ লীলামৃত, কোনোটি নয়। এটার সঠিক উত্তর হবে শ্রী চৈতন্য ভাগবত। শ্রী চৈতন্য ভাগবত মূলত চৈতন্য জীবনী গ্রন্থ। আর এই চৈতন্য চরিতামৃত কার ছিল? এই চৈতন্য চরিতামৃত ছিল তোমার কৃষ্ণদাস কবিরাজের। কৃষ্ণদাস কবিরাজ। গোবিন্দ লীলামৃতও কৃষ্ণদাস কবিরাজেরই ছিল। আচ্ছা 10 নম্বর প্রশ্ন। হর্তন। আচ্ছা হর্তন রৈতন শব্দগুলি যে ভাষার শব্দ? ওলন্দাজ, পর্তুগিজ, ফরাসি, জাপানি, তুর্কি। আচ্ছা পর্তুগিজ। দেখো সঠিক উত্তর কী হবে। এই হর্তন, রুইতন, ইস্কাবন, তুরুপ এগুলো ছিল তোমার ওলন্দাজ সব ভাষার শব্দ, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ওলন্দাজ। আর কয়েকটা পর্তুগিজ শব্দ দেখে নাও। আতা, আচার, আনারস, আলকাত্রা ইত্যাদি। আর ফরাসি কী ছিল? কার্তুজ, কুপন, রেস্তোরাঁ, ইত্যাদি। আর জাপানি টাইফোন, রিক্সা, সুনামি প্রভৃতি। আচ্ছা 11 নম্বর প্রশ্নটা হচ্ছে, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। আচ্ছা কলমের আঘাতে কে খুন হন? একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। এবার প্রশ্ন বলছে কলমের আঘাতে কে খুন হয়েছিলেন? এটাও নেওয়া হয়েছে হারিয়ে যাওয়া কালিকলম থেকে। দেখো সঠিক উত্তর কী হবে। আচ্ছা এটার সঠিক হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। অপশান গ হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা শৈলজানন্দ, আমরা প্রবন্ধে দেখি শৈলজানন্দের একটা নেশা ছিল, সেটা কি বলো তো? সেটা হচ্ছে তোমার ফাউন্টেন পেন সংগ্রহের নেশা। ফাউন্টেন পেন সংগ্রহের নেশা। আর এই নেশাটা পেয়েছিল শরৎদার কাছ থেকে। শরৎদা অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর শুভ ঠাকুরের ক্ষেত্রে কি দেখেছিলাম? এর সংগ্রহে দেখেছিলাম সোনার দোয়াতের ব্যাপারটা, সোনার দোয়াতের সংগ্রহের ব্যাপারটা।
আর অন্নদাশঙ্করের ক্ষেত্রে অন্নদাশঙ্করকে দেখি সে অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন। আচ্ছা, টাইপরাইটারে লিখে গেছেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গল্পটির জন্য কুন্তলীন পুরস্কার পায়? গল্পটির জন্য কুন্তলীন পুরস্কার পায়। অভাগীর স্বর্গ, মন্দির, বিলাসী, পরেশ। মন্দির গল্পের জন্য কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে মন্দির। তিনি পেয়েছিলেন 1309 বঙ্গাব্দে এই পুরস্কারটি, এবং এই গল্পটি লিখেছিলেন সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় নামে। সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় নামে। নেক্সট, যে সমাসের পরপদ সবসময় কোনো না কোনো সাধারণ ধর্মবাচক পদ হয়, যে সমাসের পরপদটি সাধারণ ধর্মবাচক পদ হয় তাকে বলা হয় উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়, উপমান কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়। আচ্ছা, উত্তর করো। উপমিত কর্মধারয় সমাসে কি হয়? উপমেয় সাধারণ ধর্ম উপমান। দেখো, এই উপমিত কর্মধারয় সমাসে উপমেয় আর উপমানের মধ্যে সমাস হয়। এই সমাসটাতে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না। একইভাবে রূপক কর্মধারয় সমাসের ক্ষেত্রেও উপমেয় ও উপমানের মধ্যেই সমাসটা হয়ে থাকে, এখানেও সাধারণ ধর্মের উল্লেখ থাকে না। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে এর মধ্যে অভেদ কল্পনা থাকবে না, আর রূপকের মধ্যে অভেদ কল্পনা থাকবে। আর উপমান কর্মধারয় সমাস কী হয়? উপমানের সঙ্গে, এই উপমানের সঙ্গে সাধারণ ধর্মের সমাস হয়। এটা সাধারণ ধর্মের মধ্যে সমাসটা হয়, অর্থাৎ সঠিক উত্তরটা হবে উপমান কর্মধারয়। নেক্সট, পাবলো নেরুদা কোন দেশের লেখক ছিলেন? রাশিয়া, চিলির, আমেরিকার, জার্মানির। রাশিয়ার, চিলির, আমেরিকার, জার্মানির। আচ্ছা, পাবলো নেরুদা ছিলেন চিলির, তাহলে সঠিক উত্তর হচ্ছে চিলি। আর রাশিয়ার কে ছিলেন? তোমাদের সিলেবাসে যে নতুন দিগন্ত আছে, সেই নতুন দিগন্তের রাশিয়ার লেখক কে ছিলেন? রাশিয়ার ছিলেন আন্তন চেখভ। আন্তন চেকভ।
আর আমেরিকার কে ছিলেন? আমেরিকার ছিলেন তোমার টি.এস. এলিয়ট ছিলেন। টি.এস. এলিয়ট। আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে। ল্যাংস্টন হিউজ। ল্যাংস্টন হিউজ। আর জার্মানির কে ছিলেন? জার্মানির ছিলেন গয়েট। জোহান ভলফগ্যাং ফন গয়েট। নেক্সট, আরগাসের চশমার পাওয়ার কত ছিল? -15, +20, +15, -20। এটা প্রফেসর শঙ্কুর করভাস অংশ থেকে নেওয়া হয়েছে। এবং এটা এমএসসি পরীক্ষাতেও পড়েছিল। এমএসসি WBMSCতেও এসেছিল প্রশ্নটা। সঠিক উত্তর হবে -20। এই আরগাস ছিলেন চিলিয়ান জাদুকর। দেখো পরের প্রশ্ন। বলছে উচ্চারণ স্থানের দিক দিয়ে ক থেকে ম পর্যন্ত ধ্বনিগুলিকে কয়টি বর্গে ভাগ করা যায়? কয়টি বর্গে ভাগ করা যায়? 4টি, 5টি, 6টি, 7টি? আচ্ছা উত্তর করো। এটার সঠিক উত্তর হবে 5টি। ক বর্গ, চ, ট, ত, প। নেক্সট, বলছে ঘরে বাইরে উপন্যাসের প্রকাশকাল 1866, 1875, 1883, 1913, 1916। উত্তর করো। আচ্ছা, ঘরে বাইরে উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1916 সালে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 1916। এই ঘরে বাইরে উপন্যাসটি প্রকাশিত হয়েছিল তোমার সবুজপত্র পত্রিকায়। সবুজপত্র পত্রিকায়। এটা ছিল রাজনৈতিক উপন্যাস। রাজনীতিক বা নৈতিক উপন্যাস। আর এখানে চরিত্র কি পেয়েছিলাম? এখানে চরিত্র পেয়েছিলাম তোমার বিমলাকে পেয়েছিলাম, নিখিলেশকে পেয়েছিলাম, আর পেয়েছিলাম সন্দীপকে। নেক্সট, আচ্ছা দেখো বলছে শোভন বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্টু তেমনই ফাঁকিবাজ। বাক্যটি হলো সরল, জটিল, যৌগিক, মিশ্র। এটা কি ধরনের বাক্য? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য না মিশ্র বাক্য? দেখো এটা হচ্ছে মিশ্র বাক্য। সঠিক উত্তর হচ্ছে মিশ্র। এই জায়গাটা খেয়াল করো, শোভন বুদ্ধিমান, এখানে শোভন হয় বুদ্ধিমান।
সমাপিকা ক্রিয়া আর উদ্দেশ্য। যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া ও একটি উদ্দেশ্য থাকে সেটাই সরল বাক্য। তাহলে এই অংশটাকে সরল বাক্য হিসাবে পেলাম। আর এই অংশটা দেখো, যেমন দুষ্টু তেমনই ফাঁকিবাজ, এই অংশটা জটিল বাক্য হিসেবে পাচ্ছি। তাই এই বাক্যটা হচ্ছে মিশ্র বাক্যের উদাহরণ। নেক্সট, পোস্টমাস্টার গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? 1299, 1302, 1298, 1305। দেখো এটা সঠিক উত্তর কী হবে? আচ্ছা, পোস্টমাস্টার গল্পটি 1298 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। পোস্টমাস্টার গল্পটি 1298 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন গ। এটি প্রকাশিত হয়েছিল সাধনা পত্রিকায়, সাধনা পত্রিকায়। আর এখানে একটা নায়িকা চরিত্র পেয়েছিলাম রতনকে, রতন ছিল নায়িকা চরিত্র। এই রতনের বয়স কত পেয়েছিলাম? 12 থেকে 13, 12 থেকে 13 বছর। আচ্ছা, পরের প্রশ্ন কী আছে দেখো। বলছে আদরিণী গল্পে জয়রাম মুখুজ্জে আদরিণীকে কত টাকায় কেনেন? 1000 টাকায়, 2000-এ, 3000-এ, 4000-এ। জয়রাম মুখুজ্জে আদরিণীকে কত টাকায় কিনেছিলেন? 2000 টাকায় কিনেছিলেন। 2000 টাকায় কিনেছিলেন। কার কাছে? কার কাছ থেকে? বীরপুরের উমাচরণ লাহিড়ির কাছ থেকে। উমাচরণ লাহিড়ির কাছ থেকে। আর এই জয়রাম মুখুজ্জে কে ছিলেন? তিনি ছিলেন পেশাই মোক্তার। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। বলছে চলন্তিকাটা টেনে বার করতে ... চলন্তিকার অভিধান গ্রন্থটি কার? জগদীশচন্দ্র বসু, মীর মোশাররফ হোসেন, রাজশেখর বসু, সৈয়দ মুজতবা আলী। এই চলন্তিকাটা কার? জগদীশচন্দ্রর, মীর মোশাররফ হোসেনের, রাজশেখর বসুর না সৈয়দ মুজতবা আলীর? এটা হচ্ছে রাজশেখর বসুর, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে রাজশেখর বসু। এটার প্রকাশকাল তোমার 1937 খ্রিস্টাব্দ। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো। যে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের অঙ্ক সংখ্যা কত? অঙ্ক সংখ্যা জানতে চেয়েছে। 5টি, 7টি, 17টি, 19টি। আচ্ছা, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমে 7টি অঙ্ক ছিল, তাহলে সঠিক উত্তর হচ্ছে 7। আর এই 5টি অঙ্ক কার কার পেয়েছিলাম? মালবিকাগ্নিমিত্রমের আর বিক্রমবর্ষিয়ামের। 5টি ছিল মালবিকাগ্নিমিত্রম আর বিক্রমবর্ষিয়াম। পরের প্রশ্ন দেখো। আচ্ছা, 23 নম্বর প্রশ্নটা বলছে যে ব্যথা বাসিতে ঝরে, এই চিহ্নিত পদটি যে কারক? করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক, কর্মকারক। আচ্ছা দেখো, এক্ষেত্রে তোমরা করণ করবে না, এটাকে অপাদান করবে। এটা এই যে ব্যথাটা বাসি থেকে ঝরছে। আর করণ কখন হতো? যদি বলতাম সে
বাঁশিতে সুর তোলে, সুর তোলে, তখন এটা করণ হতো, অর্থাৎ তার যে সুর তোলা কাজটা বাঁশির দ্বারা সম্পন্ন হয়েছে, তাই এক্ষেত্রে করণকারক করতাম, আর এটা সঠিক উত্তর হবে অপাদানকারক। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। হি হ্যাজ কিল্ড হিমসেলফ, সঠিক বাংলা অনুবাদ কোনটি? সে তাকে হত্যা করেছে, সে মারা গেছে, সে আত্মহত্যা করেছে, কোনোটিই নয়। আচ্ছা দেখো, হি হ্যাজ কিল্ড, সে হত্যা করেছে হিমসেলফ মানে নিজেকে বা তাকে, তাহলে এটা আক্ষরিক অনুবাদের দিক দিয়ে মনে হচ্ছে যে সে তাকে হত্যা করেছে। দেখো, হি হ্যাজ কিল্ড, সে হত্যা করেছে, হিমসেলফ মানে তাকে বা নিজেকে, তবে এই উত্তরটা করলে ভুল হয়ে যাবে। হ্যাঁ, এটার সঠিক উত্তর করবে সে আত্মহত্যা করেছে। যদি এসএসসি পরীক্ষায় এসে থাকে তাহলে এটা সঠিক উত্তর করিও, সে আত্মহত্যা করেছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। যে ইলিয়াসের প্রতিবেশী ছিলেন শেরশাহ, আলাউদ্দিন শাহ, মোহাম্মদ শাহ, তুঘলক শাহ। শেরশাহ, আলাউদ্দিন শাহ, মোহাম্মদ শাহ, তুঘলক শাহ। এটার সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ শাহ। ইলিয়াস মোহাম্মদ শাহের বাড়িতে গ্রীষ্মকালে কী করতেন? তরমুজ খেতে কাজ করতেন, তরমুজ খেতে কাজ করতেন। আর শীতকালে গরু ও ঘোড়াগুলিকে খাওয়াতেন। আর এই প্রশ্নটা নেওয়া হয়েছে তোমার ইলিয়াস গল্প থেকে। আর এই ইলিয়াস গল্পটা তোমার লিও তলস্টয়ের 23 টেলস গল্পগ্রন্থের অন্তর্গত। আচ্ছা, এটাই আজকের শেষ প্রশ্ন ছিল। চলো, আজকে এই পর্যন্তই।